মায়ানমারে 2021 থেকে 2026 এই 5 বছরে প্রায় 1 লাখ মানুষ প্রাণ হারিয়েছে গৃহযুদ্ধের কারণে। প্রায় 70 বছর ধরে চলে আসা গৃহযুদ্ধ বর্তমান 2026-এ মায়ানমারে এক চরম দুর্দশার ছবি দেখা যাচ্ছে। এর জন্য দায়ী কি বিদেশি শক্তি হাত আছে, না 1962 সালে সেনাপ্রধান জেনারেল উনের নেতৃত্বে গণতান্ত্রিক সরকারকে জোরপূর্বক ক্ষমতাচ্যুতই হয়েছিল মূল সমস্যার কারণ। আমরা দেখে নেব মায়ানমারের ভৌগোলিক অবস্থানটি এবং এর প্রতিবেশী দেশ কারা আছে। প্রতিবেশী দেশ মায়ানমারের ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না, থাইল্যান্ড আছে। আজ আমরা দেখে নেব মায়ানমারের ইতিহাস। তার আগে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। মায়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার এমন একটি দেশ যেখানে শান্তির চেয়ে বারুদের গন্ধ বেশি স্থায়ী হয়ে গেছে। এই দেশটি ভারতের স্বাধীনতার 1 বছর পর স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু এই দেশটি স্বাধীনতা লাভ করার পর থেকেই কোনো না কোনো নিজেদের মধ্যেই অভ্যন্তরীণ সংঘাতে জড়িয়ে পড়েছে। কিন্তু 2021 সালের সামরিক অভ্যুত্থান এই আগুনকে একটি পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে রূপ দিয়েছে। মায়ানমার কেন গত 7 দশক ধরেও শান্ত হতে পারছে না, আজকের ভিডিওতে সেটাই আমরা দেখব। মায়ানমারের মূল সমস্যাটি হলো 135টিরও বেশি জাতিগোষ্ঠী রয়েছে সেখানে, এবং তাদের নিজেদের মধ্যেই ঝামেলায় জড়িয়ে পড়ছে। স্বাধীনতার সময় একটি চুক্তি হয়েছিল, পাংলাং চুক্তির মাধ্যমে বলা হয়েছিল সংখ্যালঘুদের সমান অধিকার দেওয়া হয়েছিল, কিন্তু সেটা কার্যকর হয়নি। এই অধিকার আদায়ের বিভিন্ন জাতিগোষ্ঠী নিজস্ব সেনাবাহিনী যেমন আরাকান আর্মি, আরও বিভিন্ন ছোট ছোট এরম সংগঠন দশকের পর দশক ধরে লড়াই চালিয়ে আসছে তাদের নিজস্ব স্বাধীনতা পাওয়ার জন্য। উনিশশো 62 সালে সেনা শাসনের বীজ বপন করা হয়েছিল। 2025 সালে এসে তা এক ভয়াবহ গৃহযুদ্ধের রূপ নিয়েছে। 1962 সালে তৎকালীন প্রধানমন্ত্রী উ নূর এর নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন সেনাবাহিনী জেনারেল নে উইন। এই নে উইন প্রবর্তন করেন বার্মিজ ওয়ে টু সোশ্যালিজম এবং পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়, শুরু হয় একদলীয় শাসন। তারপর থেকে দেশটি ধীরে ধীরে বিশ্ব থেকে পিছিয়ে পড়ে আসছে। 1988-র দিকে সাধারণ মানুষ সামরিক শাসনের বিরুদ্ধে রাস্তায় নামে এবং হাজার হাজার মানুষকে হত্যা করা হয়। 1990-এ চাপের মুখে নির্বাচন দিতে বাধ্য হয় এবং অং সান সুচির দল 392টি আসনের মধ্যে সবকটাই জয়লাভ করে এবং সেনাবাহিনীর যে দল এই জান্তার ফলাফল মেনে নিতে অস্বীকার করে এবং সূচিকে গৃহবন্দী করে। এরপর সামরিক বাহিনী এমন একটি সংবিধান তৈরি করে যেখানে পার্লামেন্টের 25% আসন সরাসরি সেনাবাহিনীর জন্য সংরক্ষিত থাকবে। 2012-র উপনির্বাচনে
অং সান সুচি প্রথমবারের মতন নির্বাচনে অংশ নেন এবং পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। এটি ছিল তার সরকারের প্রবেশের প্রথম সিঁড়ি। 2015 সালে এই নির্বাচন সুচির দল এনএলডি জয় পায় এবং সামরিক বাহিনী সমর্থিত দল পরাজিত হয়ে যায়। তিনি সরকারে আসার পর বিশ্ব ভেবেছিল মায়ানমার একটি স্থায়ী গণতন্ত্র হবে, বিদেশি বিনিয়োগ আসতে শুরু করে এবং ব্যবসা বাণিজ্য সঠিকভাবে চলতে শুরু করে। কিন্তু সুচি সরকার চালালে মায়ানমারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং সীমান্ত এগুলি ছিল সেনাবাহিনীর নিয়ন্ত্রণেই, অর্থাৎ তিনি সরকারে থাকলেও পূর্ণ ক্ষমতা পাননি। তিনি ক্ষমতা আসার পর মায়ানমারে মোবাইল বিপ্লব, বৈদেশিক বিনিয়োগ, শিক্ষা ও স্বাস্থ্যের বেশ উন্নতি ঘটে। 2021 সালে নির্বাচনে এক ভয়াবহ চিত্র দেখা যায়। 2021 সালে নির্বাচনে কারচুপির অজুহাতে জেনারেল মিন অং হ্লাইং ক্ষমতা দখল করেন। এবার মানুষ আর ঘরে ফিরে যায়নি, গঠিত হয় পিডিএফ বা গণপ্রতিরক্ষা বাহিনী। জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো একজোট হয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে। আরাকান আর্মি এবং বিদ্রোহী গোষ্ঠীরা ব্যাপক সক্রিয় হয়ে ওঠে এবং সেনাবাহিনী দখলে থাকা অনেক সামরিক ঘাঁটি তারা দখলে নিয়ে নেয়। সামরিক বাহিনী প্রথমবারের মতো তাদের কয়েক ডজন সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য শহরগুলো নিয়ন্ত্রণ হারিয়েছে। কয়েক হাজার জান্তা সৈন্য কোনো বাধা না দিয়েই বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছে, যা সামরিক বাহিনীর মনোবল ভেঙে দিয়েছে।